চলুন আজ একটু কথা বলা যাক গাজার এখনকার পরিস্থিতি নিয়ে। আমাদের কাছে বেশ কয়েকটা রিপোর্ট এসেছে, সেগুলো একটু ঘেঁটে আমরা বোঝার চেষ্টা করব যে যুদ্ধবিরতির আলোচনাটা ঠিক কোথায় দাঁড়িয়ে আর ওখানকার মানবিক সংকটটাই বা কতটা গভীর। মানে মূল লক্ষ্যটা হলো হামাস আর ইসরায়েলের মধ্যে যে কথা চলছে তার ভেতরের খবরটা জানা, আসল বাধাগুলো কোথায় আর সাধারণ মানুষের ওপর এর কী প্রভাব পড়ছে সেটা একটু তুলে ধরা। শুরুতেই একটা অদ্ভুত জিনিস কিন্তু চোখে পড়ছে, তাই না? হুম। একদিকে শোনা যাচ্ছে ইসরায়েলের প্রতিনিধি দল গেছে কাতারে বন্দি বিনিময় নিয়ে একটা লম্বা প্রায় ৬০ দিনের পরোক্ষ আলোচনার জন্যে। হ্যাঁ, যাকে প্রক্সিমিটি টক্স বলছে। ঠিক। কিন্তু সেই একই সময়েই গাজায় কিন্তু ইসরায়েলি বিমান হামলা চলছেই, থামেনি। এই যে দুটো উল্টো ছবি, এটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করি বরং। তো খবরে আসছে যে দোহায় ইসরায়েলের বেশ উঁচু স্তরের প্রতিনিধি দল পৌঁছেছে। উদ্দেশ্য ওই বন্দি মুক্তি নিয়েই কথা বলা, তবে সরাসরি না, মানে মধ্যস্থতাকারীর মাধ্যমে। হুম। এটা কি আদৌ কোনো সমাধান আনবে যখন সরাসরি কথাই বলা যাচ্ছে না? দেখুন, এই প্রক্সিমিটি বা পার্শ্ব আলোচনার ধরনটাই এরকম। দুটো পক্ষ এক টেবিলে না বসে তৃতীয় পক্ষের মাধ্যমে কথা চালায়। হামাস কিন্তু মোটের উপর ইতিবাচক সাড়া দিয়েছে প্রস্তাবে, তবে হ্যাঁ, কিছু জায়গায় তাদের একটা বেশ শক্ত অবস্থান আছে। যেমন? যেমন ধরুন, রিপোর্টে আসছে যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির যে দাবি, গাজা থেকে ইসরায়েলি সেনা সরানো আর রাফা ক্রসিংটা পুরোপুরি খুলে দেওয়া, এই সব বিষয় এখনও বেশ বড়সড় মতপার্থক্য। আচ্ছা। আর মানবিক সাহায্য যাতে ঠিকঠাক ঢুকতে পারে সেটা নিয়েও মতের অমিলটা বেশ স্পষ্ট। আর এই যে আলোচনার খবর আসছে, তার সাথেই যখন আমরা মাঠের পরিস্থিতির দিকে তাকাচ্ছি, তখন ছবিটা কিন্তু একেবারেই অন্যরকম। একেবারেই। সূত্রগুলো বলছে গাজায় ইসরায়েলি বিমান হামলা তো চলছেই। একটা রিপোর্ট যেমন বলছে গত ২৪ ঘন্টায় ৭৮ জন মারা গেছেন, আরেকটা রিপোর্ট বলছে সংখ্যাটা ৫০। এই সংখ্যা নিয়ে বিভ্রান্তিটাও কিন্তু একটা সমস্যা। বোঝা কঠিন আসল চিত্রটা কি। ঠিক। আর আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, কিছু রিপোর্টে বলা হচ্ছে যারা মারা গেছেন তাদের মধ্যে এমন মানুষও আছেন যারা খাবারের সাহায্যের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন বা অপেক্ষা করছিলেন। উফ, এটা ভাবা যায় না। পরিস্থিতি সত্যিই ভয়াবহ। রিপোর্টগুলো পড়লেই বোঝা যায় গাজায় খাবার, জল, ওষুধ সবকিছুর সংকট চরমে। হাসপাতালগুলো প্রায় অকেজো। হুম। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো বাচ্চাদের অবস্থা। জাতিসংঘের বিভিন্ন রিপোর্ট বলছে লক্ষ লক্ষ শিশু অপুষ্টিতে ভুগছে, এমনকি ওয়েস্টিং বা মারাত্মকভাবে শীর্ণকায় হয়ে পড়ছে। এটা তো ভবিষ্যতের জন্য একটা ভয়ঙ্কর ইঙ্গিত। একদম। আর এই যে চরম মানবিক সংকট, এটা স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক চাপ তৈরি করছে ইসরায়েলের ওপর। তাহলে এই যে আলোচনা চলছে, এর আসল গিটগুলো কোথায়? মানে কোথায় আটকে আছে ব্যাপারটা? মনে হচ্ছে ওই জীবিত আর মৃত বন্দীদের বিনিময় শর্তগুলো নিয়েই মূল সমস্যাটা, তাই না? হ্যাঁ, ওটা একটা বড় বিষয়। কি আগে ছাড়া পাবে, কতজন পাবে, মৃতদেহ ফেরতের শর্ত কি হবে, এই সব নিয়েই দরকষাকষি চলছে। এর সাথে আবার যোগ হয়েছে গাজার এই ভয়াবহ মানবিক পরিস্থিতি, যার সমাধানের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ঠিক। আলোচনা চলছে অথচ যুদ্ধবিরতি হচ্ছে না, এটাই তো সবচেয়ে কঠিন বাস্তবতা এখন। একদিকে ইসরায়েল আলোচনায় লোক পাঠাচ্ছে, আবার হামাসের শর্তও মানছে না, আবার বিমান হামলাও চালাচ্ছে। এই যে পরস্পর বিরোধী অবস্থান, এখান থেকে আসলে কি বোঝা যায়? আপনি একেবারে ঠিক পয়েন্টটা ধরেছেন। এই বৈপরীত্যটাই পুরো পরিস্থিতিটাকে আরও জটিল করে তুলেছে। প্রক্সিমিটি আলোচনা চলছে ঠিকই। কাতার, মিশর, আমেরিকা মধ্যস্থতা করছে। হুম। হামাস তো আমেরিকার মধ্যস্থতায় রাজি হয়েছে। ইসরায়েলও বলছে আলোচনা চালিয়ে যেতে চায়। কিন্তু ওই যে নির্দিষ্ট শর্তগুলো, মানে ওই স্থায়ী যুদ্ধবিরতি, সেনা প্রত্যাহার। হ্যাঁ, ওইগুলো নিয়ে হামাসের অবস্থান বেশ দৃঢ়, আর ইসরায়েলের তাতে ঘোর আপত্তি। এখানেই আলোচনাটা আটকে যাচ্ছে। মানবিক সাহায্য ঢোকা নিয়েও দরকষাকষি চলছে। ফলে কূটনৈতিক চেষ্টা একদিকে আর মাঠের বাস্তবতা অন্যদিকে। দুটো যেন দুটো আলাদা পৃথিবীতে চলছে। আচ্ছা, মানে একদিকে আলোচনার টেবিল আর অন্যদিকে গাজার ধ্বংসস্তূপ। ঠিক তাই। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস তো স্পষ্ট বোঝা গেল, যুদ্ধবিরতির জন্য একটা চেষ্টা চলছে বটে, তবে রাস্তাটা এখনও অনেক কঠিন। নির্দিষ্ট কিছু শর্ত, বিশেষ করে ওই স্থায়ী যুদ্ধবিরতি, সেনা প্রত্যাহার আর অবশ্যই মানবিক সংকট কমানোর প্রশ্নে বড়সড় মতপার্থক্য কিন্তু রয়েই গেছে। হ্যাঁ, সেটা স্পষ্ট। একদিকে কূটনীতির জটিল খেলা চলছে, অন্যদিকে সংঘাত আর মানুষের চরম দুর্ভোগ দুটোই তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যেন পাল্লা দিয়ে এগোচ্ছে।
এখানেই হয়তো আমাদের একটু থমকে ভাবার দরকার। যদি একটা সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছানো বা খুব জরুরি মানবিক সাহায্য পৌঁছে দেওয়াটাই এতটা কঠিন হয়ে দাঁড়ায়, তাহলে কোন সেই আরও গভীর কারণগুলো যা এই সংঘাতের চক্রটাকে দশকের পর দশক ধরে টিকিয়ে রেখেছে? কি সেই বিষয়গুলো যা একটা ন্যায়মান সমাধানের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে? এই প্রশ্নটা সত্যি ভাবার মতো। প্রশ্নটা হয়তো আমাদের সবার মনেই ঘুরপাক খাচ্ছে এখন।